আজকের প্রথম প্রশ্ন, a 37-year-old woman with nephrotic syndrome has been on oral prednisolone for 6 years. She now presents with right-sided hip pain and limping gait. The pain was sudden onset and has built slowly over the past week. Examination reveals limitation of abduction and internal rotation of the right thigh. She is apyrexia. Which one of the following investigations would be most useful to make diagnosis? মানে হিস্ট্রির মধ্যে কি কি আছে? 37-year-old ফিমেল পেশেন্ট, আগে থেকে ডায়াগনোস নেফ্রোটিক সিনড্রোম, পেশেন্ট লম্বা সময় ধরে প্রেডনিসোলোন পাচ্ছে 6 ইয়ার্স। আর এখন নিয়ে আসছে রাইট সাইডের হিপ পেন নিয়ে, আর সাথে তার কিছু মুভমেন্ট রেস্ট্রিকশন আছে, পেশেন্টের কোনো ফিভার নেই। এক্সেলেন্ট। তাহলে এটা মোস্ট লাইকলি ডায়াগনোসিস হচ্ছে কি? অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট। মানে আমরা এর আগেও বলছিলাম যে অ্যাভাসকুলার নেক্রোসিসে কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলা থাকতে পারে, এর মধ্যে একটা স্টেরয়েড, তারপরে পেশেন্টের কেমোথেরাপি হিস্ট্রি থাকতে পারে, অ্যালকোহলিক, সিকল সেল ডিজিজের হিস্ট্রি থাকতে পারে। ইউজুয়ালি এই সিনারিওগুলো দিই অ্যাভাসকুলার নেক্রোসিস সিনারিও বেশি বাড়ানো হয়। অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট, এক্ষেত্রে আমাদের ইনভেশন অফ চয়েস আছে এমআরআই অফ হিপ। A 20-year-old man presents with a raised red and scaly lesions on his glans penis, red discoloration and pain in both eyes, and pain and swelling of his right knee. Over the past few days, he has notices painless red plaques on his hands and feet. A diagnosis of reactive arthritis is suspected. Which features best supports a diagnosis of reactive arthritis? Excellent. The presence of Keratoderma melanogastrica. এটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের পক্ষে বেস্ট সাপোর্টিভ। আমরা আদার অপশনগুলো দেখি তাহলে। আর্থ্রাইটিস অ্যাফেক্টিং দ্য আপার লিম্ব জয়েন্টস, তাহলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে ইউজুয়ালি লোয়ার লিম্বটা বেশি ইনভলভমেন্ট হয়। তবে ফ্যামিলি হিস্ট্রি অফ আলসারিভ কোলাইটিস, ফ্যামিলি হিস্ট্রি অফ আলসারিভ কোলাইটিস এটাও রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের জন্য ইম্পর্টেন্ট না। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি ডায়রিয়া হিস্ট্রি থাকতে পারে বা ইউজারসাইটিস হিস্ট্রি থাকতে পারে। তারপর হচ্ছে হিস্ট্রি অফ এ ফ্লু লাইক ইলনেস 4 to 6 weeks prior to symptoms। ফ্লু লাইক ইলনেসটা ইম্পর্টেন্ট না, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা এর আগে ক্লাসে ডিসকাস করছি ডায়রিয়া হিস্ট্রি থাকে অথবা ইউজারসাইটিস হিস্ট্রি থাকতে পারে। আর তারপর হচ্ছে পজিটিভ গণকক্কাল কালচার অফ ইউজারসাইল ডিসচার্জ, এটাও হচ্ছে যে গণকক্কাল আর্থ্রাইটিসের জন্য ইম্পর্টেন্ট, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের জন্য এটা ইম্পর্টেন্ট না। তাহলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্স অফ কেরাটোডার্মা মেলানোগেস্টিকা। A 24-year-old man presents to the rheumatology clinic for review. He has suffered from an inflammatory arthritis predominantly affecting his lower back and sacroiliac joints for the past 8 months. He has tried both naproxen and diclofenac for symptoms relief, with little effect. On examination, blood pressure normal, pulse normal. He has limited forward and lateral lumbar spine flexion, and his chest expansion is reduced compared to age and sex mass controls. ইনভেস্টিগেশন রিপোর্টসের মধ্যে আছে কি ESR 54 আর এক্সের আছে স্যাকুলাইটিস। মানে ইয়ং মেল পেশেন্ট, হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস আছে, স্যাকুলাইটিস আছে, অলরেডি
এনএসআইডি পাইছে দুইটা, কিন্তু কোনো রেসপন্স করেনি। এখনো পেশেন্টের স্পাইনাল জয়েন্ট রেস্ট্রাকশন আছে, এক্স-রেতে স্যাকুলাইটিস আছে, আর ইএসআর এখনো বেশি, মানে ডিজিজ অ্যাক্টিভিটি এখন অনেক বেশি রয়েছে। Which of the following is the most appropriate next intervention to control his disease activity? আচ্ছা, এখানে ডায়াগনোসিস কি? এখানে মেল পেশেন্ট, ইনফ্ল্যামেটরি ব্যাক পেন আছে, সাথে স্যাকুলাইটিস আছে, ইএসআর বেশি, মোস্টলি কেন হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে আমরা বলছিলাম ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে যে ফিজিওথেরাপি, আর এর সাথে আছে এনএসআইডি। যদি এগুলোতে রেসপন্স না করে তাহলে আমরা দিব হচ্ছে বায়োলজিক্স। বায়োলজিক্সের মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে ইটারনাসেপ্ট। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যদি অ্যাক্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, সেখানে যে মিথোট্রিক্সেট, সালবাসালাজিন এগুলো তেমন কোনো রোল নেই। সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডালিমুভ, ইটারনাসেপ্ট এই গ্রুপগুলোর ট্র্যাক চয়েস করতে হবে। আর যদি পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা সালবাসালাজিন দিতে পারি। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ইটারনাসেপ্ট। এটা খুবই কমন একটা প্রশ্ন পরীক্ষার জন্য, এই যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে ইনিশিয়াল ট্রিটমেন্ট কি দেবো, ইনিশিয়াল ট্রিটমেন্ট রেসপন্স না করলে এরপরে কি দেবো। তাহলে ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি আর এনএসআইডি, আর রেসপন্স না করলে এরপরে ইটারনাসেপ্ট, আর একটা অপশন হচ্ছে অ্যাডালিমুভ। A 70-year-old man has been experiencing a right-sided headache and severe temporomandibular joint pain when he eats for the past week. He now presents with a sudden loss of vision in his right eye. তাহলে ওল্ড এজ এ পেশেন্ট, হেডেক আছে, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট পেইন আছে, এখন প্রেজেন্ট করছে ভিজুয়াল লস নিয়ে। ডায়াগনোসিস জায়ান্ট সেল আর্থ্রাইটিস, ট্রিটমেন্ট কি দেবো? তাহলে এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে ইন্ট্রাভেনাস স্টেরয়েড। পেশেন্টের ভিজুয়াল লসের কথা যদি থাকে বা ভিজুয়াল লসের রিস্ক থাকে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আইভি স্টেরয়েড দিতে হবে। A 30-year-old Japanese woman presents to the rheumatology clinic with hypertension, fevers, fatigue, and weight loss. She also reports pain in her jaw on eating, which resolves when she stops eating for a few months, and fleeting joint pains. There is no past medical history of note, and her only medication is combined oral contraceptive pill. Blood pressure in left arm is 150/70, right arm হচ্ছে 180/95 millimeter mercury. Foot pulses are not palpable bilaterally. You notice a bruit or auscultation over the abdominal aorta. ইনভেস্টিগেশন ফাইন্ডিংসের মধ্যে ইএসআরটা বেশি আর হিমোগ্লোবিনটা কম আছে। তাহলে ইয়ং ফিমেল পেশেন্ট, 30-year-old ফিমেল, তার সিস্টেমিক সিমটমস আছে, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ফিভার, সাথে হাইপারটেনশন আছে। ইম্পর্টেন্ট হচ্ছে বোথ আর্মে তার হাইপারটেনশন, ব্লাড প্রেশার আছে ডিফারেন্ট, একটাতে 150/70, একটাতে হচ্ছে 180/70, 95। কি বলছে, তার পায়ের পালসগুলো হচ্ছে অ্যাবসেন্ট, ফুট পালস নেগেটিভ, তারপর তার ব্রুই আছে অ্যাবডোমিনাল আর্টারিতে, আর ইএসআর বেশি।
তাহলে এই প্রশ্নটা এর আগে বেশি করে ডিসকাস করা হয়েছে। এক্সিলেন্ট। একটু ডায়াগনোসিস টাকাশোস আর্থ্রাইটিস। তাহলে টাকাশোস আর্থ্রাইটিস এটা হচ্ছে একটা লার্জ ভেসেল ভাস্কুলাইটিস। পেশেন্টের ভাস্কুলাইটিসের ফিচার্স আছে, ফিভার আছে, ওয়েট লস আছে, জয়েন্ট পেইন আছে। আর এখানে লার্জ ভেসেল ইনভলভমেন্ট করার জন্য কি হয়েছে, পেশেন্টের অ্যাবডোমিনাল আর্টারিতে ব্রুই আছে, তারপর হচ্ছে বিপি এবং পালস হচ্ছে ডিফারেন্ট। দুই হাতে তার ব্লাড প্রেশার কম বেশি আছে, একটাতে 150 সিস্টোলিক, আরটাতে 180, ডায়াস্টোলিক একটা 70, একটা 95। আবার তো কি আছে, লোয়ার লিম্বে পালসগুলো অ্যাবসেন্ট। ইনভেস্টের মধ্যে ইএসআর বেশি আছে, সাথে অ্যানিমিয়া আছে। তাহলে এটা এর আগে বেশি করে ডিসকাস করা হয়েছে যে কোনো পেশেন্টের যদি দেখা যায় পালস এবং ব্লাড প্রেশার ডিফারেন্ট, এটা হইতে পারে দুইটা হাতে ডিফারেন্ট হইতে পারে, যে রাইট আর্মে একরকম, লেফট আর্মে একরকম, অথবা হইতে পারে আপার লিম্বে এবং লোয়ার লিম্বে কম বেশি আছে। দেখা যাচ্ছে আপার লিম্বে ব্লাড প্রেশার অনেক বেশি, লোয়ার লিম্বে ব্লাড প্রেশার কম, বা দেখা যাচ্ছে রেডিওফিউরাল ডিলে আছে, বা কোনো জায়গায় পালস অ্যাবসেন্ট আছে, অ্যাসিমেট্রি আছে। এই ধরনের যে কোনো ফিচার থাকলে আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, আর একটা হচ্ছে টাকাশোস আর্থ্রাইটিস। যদি আমরা দেখি যে পেশেন্টের সিস্টেমিক সিমটমসগুলো আছে, যেমন ফিভার, ওয়েট লস, জয়েন্ট পেইন, ইনভেস্টিগেশন করে দেখা যায় ইনফ্লামেটরি মার্কারগুলো বেশি, ইএসআর গুলো বেশি আছে, তাহলে ডায়াগনোস হচ্ছে টাকাশোস আর্থ্রাইটিস। আর যদি এই ধরনের কোনো কিছু না থাকে, শুধুমাত্র ব্লাড প্রেশার বা পালস অ্যাসিমেট্রি থাকে, পেশেন্টের হাইপারটেনশন, তারপর হচ্ছে হেডেক, এই ধরনের প্রেজেন্টেশন থাকে, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোস হচ্ছে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা। তাহলে এখানে ইম্পর্টেন্স হচ্ছে ফিভার, ওয়েট লস, জয়েন্ট পেন এগুলো আছে কিনা, ইএসআর, সিআরপি এগুলো কেমন, এটার উপর ডিপেন্ড করে আমাদের কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা অথবা টাকাশোস আর্থ্রাইটিস ডায়াগনোস হবে। টাকাশোস আর্থ্রাইটিস ইউজুয়ালি ইয়ং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়, এশিয়ান কান্ট্রিগুলোতে বেশি হয়, যে কারণে এখানে আসলে জাপানিজ, ওমান এবং 30 ইয়ার ওল্ডের আলাদা করে মেনশন করা হয়েছে। A 37-year-old gym instructor gives a 2-year history of numbness and burning of his fingers precipitated by cold. He now feels tightness in his fingers and is unable to extend them completely. He also complains of a progressive difficulty in swallowing food. Which one of the following blood investigations would most aid in the diagnosis? Excellent. তাহলে ডায়াগনোসিস হেল্প করবে সবচেয়ে বেশি অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 37-year-old পেশেন্ট, তার মেইন কমপ্লেন হচ্ছে নামনেস অ্যান্ড বার্নিং, যেটা ঠান্ডাতে বেশি হয়, মানে কোল্ড এক্সপোজার বেশি হয়, সাথে তো স্কিন টাইটনেস আছে আর ডিসপেজিয়া আছে। এটা মোটামুটি টিপিক্যাল সিনারিও ফর সিস্টেমিক স্ক্লেরোসিস। সিস্টেমিক স্ক্লেরোসিস আমরা জানি দুইটা ভ্যারিয়েন্ট আছে, এর মধ্যে লোকালাইজ যেটা সেটাতে অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি পজিটিভ থাকে, আর যেটা ডিফিউজ সেটাতে অ্যান্টি SCL70 অ্যান্টিবডি পজিটিভ থাকে। বাকি ফাইন্ডিংসের মধ্যে অনেকগুলো এখানে থাকতে পারে, বাট সেগুলো নন স্পেসিফিক, সো ডায়াগনোসে খুব বেশি হেল্প করবে না। A 52-year-old woman with type 2 diabetes presents with a history of painful hands and feet and morning stiffness for the past 3 months. Investigation confirms the diagnosis of seropositive erosive rheumatoid arthritis. She has some pain relief from NSAID. She currently takes metformin TDS and has good glycemic control as reflected by HbA1c. Which of the following DMRDs would be the most appropriate initial treatment for her early rheumatoid arthritis? এক্সিলেন্ট। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ডিএমআরডি চয়েস হচ্ছে মিথোট্রিক্সেট। এরপর চাইলে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন অন্যান্য জায়গায় অ্যাড করতে পারি, বাট ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে মিথোট্রিক্সেট। আর যদি ইনিশিয়াল ডিএমআরডিতে রেসপন্স না করে, তাহলে সেক্ষেত্রে আমরা ইটানাসাব বা অন্যান্য এই গ্রুপে যে ড্রাগগুলো আছে সেগুলো ইউজ করতে পারি।
A 61-year-old woman presents with progressive proximal myopathy, which has increased in severity over the past 3 months. She has a history of osteoarthritis, which is managed with regular paracetamol, and hypertension, which is managed with Raripil and Amlodipine. On examination, blood pressure 148/72, pulse 80 beats per minute, BMI 23. There is obvious proximal myopathy, creatine kinase is 1780 unit per liter, and you suspect polymyositis. Which of the following antibodies is most likely to be positive? আর এটা মোটামুটি সহজ প্রশ্ন, এর আগেও বেশি করে ডিসকাস করা হয়েছে যে পলিমাইসিটির ক্ষেত্রে মোস্ট কমন অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিজ। A 35-year-old man presents with a painful swollen left knee, swollen ankles, and right hallux, acutely inflamed eyes, and dysuria. He was previously well, except for an episode of gastroenteritis 2 weeks previously. Clinical examination also reveals a left Achilles tendonitis, right plantar fasciitis, MRI demonstrates left sacroiliitis, with evidence of enteropathy, erosion, and flappy periostitis. ACL mutation positive, rheumatoid factor negative. তো এটা খুবই টিপিক্যাল একটা সিনারিও। তাহলে পেশেন্টের আগে একটা আছে গ্যাস্ট্রেন্টাইটিস হিস্ট্রি আছে 2 সপ্তাহ আগে, আর এখন পেশেন্ট প্রেজেন্ট করছে আছে অ্যাসিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস এর সাথে স্যাকুলাইটিস আছে, টেন্ডিনাইটিস আছে, আর এই সেলে B27 পজিটিভ, রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ। তাহলে টিপিক্যাল সিনারিও ফর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এখান থেকে একটা এমসিকিউ আসছিল এর আগে যে গ্যাস্ট্রেন্টাইটিস হয়েছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে কি কি অর্গানিজম দিয়ে হইতে পারে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের সাথে কোন কোন অর্গানিজম রিলেটেড আছে যদি গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়? তাহলে এটা নিউমোনিক মনে রাখতে পারেন এসএসসিআর দিয়ে। এস ফর সালমোনেলা, শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, একটা হচ্ছে ইয়ারসিনিয়া। যদি ইউজারসাইটি হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে আছে ক্ল্যামাইডিয়া। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এমআরসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোনো রেগুলার প্রশ্ন আসে ঘুরে ফিরে। একটা আসে হচ্ছে যে সিনারিও ডায়াগনোসিস জানতে চাইতে পারে, আর একটা হচ্ছে যে কোন অর্গানিজম ব্যাক্টার রিলেটেড। আর থার্ড একটা প্রশ্ন আসে যে এখানে জয়েন্ট অ্যাসপিরেশন কালচার করলে কোনো অর্গানিজম পাওয়া যাবে কিনা। এখানে কি জয়েন্ট অ্যাসপিরেশন করে আমাদের মাইক্রোস্কোপিক কালচার করি তাহলে কি কোনো অর্গানিজম পাওয়া যাবে? না, এটা মোটামুটি প্রায়ই পরীক্ষায় আসে। তাহলে এটা হচ্ছে জাস্ট একটা রিয়াকশন, ফল কোন ব্যাকটেরিয়া হোক বা কিছু ভাইরাস দিয়ে হইতে পারে, মাইক্রোব্যাকটেরিয়া হইতে পারে। তাহলে এটা রিয়াকশনের কারণে সো এখানে কোনো অর্গানিজম পাওয়া যাবে না। A 78-year-old woman presents to the emergency department with a 4-day history of severe pain and swelling of the left wrist. She now describes difficulty in moving her wrist and getting dressed is extremely difficult. Her past medical history includes rheumatoid arthritis and hypertension. On examination, she has a temperature of 38 degrees Celsius. There are visible rheumatoid nodules over the right hand, and her left wrist is erythematous and swollen. Which of the following is the most appropriate next step in management of this patient? তাহলে ওল্ড এজ একটা পেশেন্ট, আগে থেকে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোস, সাথে হাইপারটেনশন আছে। পেশেন্ট এখন প্রেজেন্ট করছে মোন আর্থ্রাইটিস নেই, রিস্ট জয়েন্ট সোলেন আছে, ইরাইথোমেটাস আছে, এক্সট্রিমলি পেইনফুল, সাথে পেশেন্টের ফিভার আছে। এক্সেলেন্ট। তাহলে আমাদের নেক্সট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে জয়েন্ট অ্যাসপাইরেশন। ডায়াগনোসিস কি এটা? সেপটিক আর্থ্রাইটিস।
মানে সেপটিক আর্থাইটিসের জন্য অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে পেশেন্টের। একটা হচ্ছে পেশেন্টের বয়স বেশি, দেন হচ্ছে আগের থেকেই তার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, প্রেজেন্টেশন আছে তার মোনো আর্থ্রাইটিস, এবং এটা হচ্ছে এক্সট্রিমলি পেইনফুল, এবং তার জয়েন্ট মুভমেন্টের রেস্ট্রিকশন অনেক বেশি। আর পেশেন্টের সিস্টেম ফিচার্সের মধ্যে তার ফিভার আছে। এটা একটা টিপিক্যাল সিনারিও ফর সেপটিক আর্থ্রাইটিস। তাহলে সেপটিক আর্থ্রাইটিস হোক বা যে কোনো অ্যাকিউট মোনো আর্থ্রাইটিস হোক, সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল স্টেপ হচ্ছে জয়েন্ট অ্যাসপিরেশন। A 43-year-old man with a past history of hypothyroidism presents with a 3-month history of pain and stiffness in the joints of his hand and feet. He also gives history of dyspnea, which started 6 weeks ago. Examination shows swollen hand joints and signs of right-sided pleural effusion. A diagnosis of rheumatoid arthritis is made based on the history, examination, and blood tests, which showed a positive anti-CCP antibody and CRP of 46. Which one of the following is characteristic of a rheumatoid pleural effusion? তাহলে এই ধরনের কিছু প্রশ্ন পরীক্ষা আসে যেগুলোতে আসলে সিনারিও পড়া দরকার হয় না, শুধুমাত্র প্রশ্ন পড়লে অ্যান্সার করা যায়। আমরা যেটা এখন ডিসকাশন করছি, সো আমরা প্রথম থেকে প্রশ্ন পড়ি, বাট পরীক্ষার সময় অবশ্যই প্রশ্নটা আগে পড়বে, যে মেইন প্রশ্ন কি চাইছে। এরকম কিছু প্রশ্ন সিনারিও না পড়লেও সলভ করা যাবে, এগুলো টাইম সেভে হেল্প করবে। এখানে মেইন প্রশ্ন হচ্ছে রিউমাটয়েড প্লুরাল এফিউশনের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি। রেসপিরেটরি মেডিসিন একটা বক্স আছে, প্লুরাল এফিউশনের বিভিন্ন ডিজিজে কি ধরনের ফাইন্ডিংস পাওয়া যায়। কোলেস্ট্রল এখানে বেশি থাকতে পারে। এক্সিলেন্ট, তাহলে হচ্ছে লো গ্লুকোজ। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ডেভিডসনের বক্সে লেখা আছে, এটা হচ্ছে এক্সুডেটিভ ফ্লুইড থাকে, পিএইচ লো থাকে, গ্লুকোজ লো থাকে, আর হচ্ছে এখানে কোলেস্ট্রল থাকতে পারে। তাহলে একটু মনে রাখতে হবে, এক্সুডেটিভ প্লুরাল ফ্লুইড, লো পিএইচ, লো গ্লুকোজ, অ্যান্ড কোলেস্ট্রল বেশি থাকে ইউজুয়ালি। Which of the following is the most likely cause of his presentation? A 49-year-old man who has multiple pathologies including congestive cardiac failure, COPD, and active tuberculosis comes to the emergency department for review. He has pain in his right great toe and is diagnosed with acute gout. তাহলে পেশেন্টের গাউট নিয়ে প্রেজেন্ট করছে, আগে থেকে কনজেস্টিভ কার্ডিয়াক ফেল আছে, সিওপিডি আছে, অ্যাক্টিভ টিবি আছে। তাহলে এখানে অ্যান্সার আছে পাইজিনামাইড। তো এটা খুবই কমন একটা প্রশ্ন, গাউটের সিনারি দিয়ে যে কোন ড্রাগ দিয়ে হয়েছে। আর অ্যান্টিটিবি ড্রাগ যে কোনো পরীক্ষার জন্য মাস্ট। অ্যান্টিটিবি ড্রাগ যে কয়েকটা আছে এগুলো ফুল ডিটেলস পড়া লাগবে, এগুলো মেকানিজম অফ অ্যাকশন, তারপর এগুলো অ্যাডভার্স ইফেক্ট। Which treatment should be started to prevent further fractures? A 66-year-old woman is admitted with a left hip fracture after a fall at home. She has a history of hypothyroidism, hypertension, and chronic kidney disease. A baseline estimated GFR is 28 ml per minute per meter square. She is postmenopausal. Dual energy X-ray absorptiometry scan reveals T-score of -2.8 at the femoral neck. এই প্রশ্ন আসলে এফসিএস জন্য একটু বেশি কঠিন হয়ে যায়, এটা মেইনলি এমআরসি পরীক্ষার প্রশ্ন। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পেশেন্টের অস্টিওপোরোসিস আছে, আর একটা ব্যাপার এখানে হাইলাইট করা হয়েছে পেশেন্টের ইজিএফআরটা 28। এক্সেলেন্ট। তাহলে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চার্জ হচ্ছে বিসফসফোনেট, বাট কোনো পেশেন্ট যদি সিভিয়ার রিনাল ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট হচ্ছে ডেনোসোমা। তাহলে এই দুটোই পরীক্ষা আসলে প্রশ্ন অস্টিওপোরোসিস থেকে আসে, একটা ফার্স্ট চয়েস কি, আর একটা হচ্ছে পেশেন্ট যদি সিভিয়ার রিনাল ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে আমরা কি দিব। আর
এর বাইরে প্রশ্ন আসতে পারে হচ্ছে যে বিসফসফেটগুলোর মেকানিজম অফ অ্যাকশন, ডেনাসমোভের মেকানিজম অফ অ্যাকশন। আরেকটা প্রশ্ন আসে অনেক সময় যে ওরাল যদি কোনো বিসফসফেট কোনো পেশেন্ট খাইতে না পারে বা ইনটলারেন্স থাকে তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে। এই রিলেটেড 2-3টা প্রশ্নই মেইনলি পরীক্ষা আসে। তাহলে কোনো পেশেন্টের সিভিয়ার রেনাল ইম্পেয়ারমেন্ট থাকলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট আছে ডেনাসমোভ। A 70-year-old sheep farmer presents complaining of pain and restricted movements of his right groin for over a year. He also complains of early morning stiffness in the joint that lasts for about half an hour, but the pain can get worse throughout the day. Stiffness and pain have been progressively increasing and now find it difficult to carry out his routine activities. On examination, he appears physically fit. X-ray of the hip shows some decrease in joint space and subchondral sclerosis. তাহলে 70 বছর বয়সের ফার্মার, তার মেইন কমপ্লেন হচ্ছে রাইট গ্রোইন পেইন। সাথে পেশেন্টের মর্নিং স্টিমটা আছে অ্যারাউন্ড 30 মিনিট। তাদের পেইনটা কি হয় আস্তে আস্তে দিনের কাজকর্মের সাথে সাথে বাড়তে থাকে। আর এক্স রে করে কি পাওয়া গেছে, জয়েন্ট স্পেসটা কমে গেছে আর সাথে সাবকন্ডাল স্ক্লেরোসিস আছে। এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তাহলে অস্টিওআর্থ্রাইটিস জন্য পেশেন্টের রিস্ক ফ্যাক্টর একটা হচ্ছে ওল্ড এজ এ পেশেন্ট, ফার্মার একটা রিস্ক গ্রুপ। হিপ জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস হলে পেশেন্টগুলো ইউজুয়ালি গ্রোইন পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। অস্টিওআর্থ্রাইটিস নন ইনফ্লামেটরি হলে এখানে পেশেন্টের মর্নিং স্ট্রেস থাকতে পারে, তবে সেটা থাকবে লেস দ্যান 1 আওয়ার। তাহলে অ্যারাউন্ড 15 to 30 মিনিটস এটা থাকতে পারে। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো কাজ করার সাথে সাথে এদের জয়েন্ট পেন আস্তে আস্তে বাড়তে থাকে, যে কারণে পেশেন্টের থ্রু আউট দ্য ডে পেইনটা বাড়ে। আর এক্সরেতে কি করে পাওয়া গেছে, জয়েন্ট স্পেস ন্যারোয়িং আর একটা হচ্ছে সাবকন্ডাল স্ক্লেরোসিস, যেগুলো হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের জন্য সাজেস্টিভ। হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ হাইপারইউরেসিমিয়া ইন গাউট? তাহলে এটা আমাদের সিনারিও পড়া দরকার নেই। এক্সেলেন্ট। এ সি হবে। তাহলে এটা হচ্ছে ইম্পেয়ার্ড রেনাল এক্সক্রিশন অফ ইউরিক অ্যাসিড। তাহলে পরীক্ষার সময় এটা কিন্তু একটা হচ্ছে কমন পিটফল আর কি। অনেক সময় একই রকম অপশন থাকলে দেখা যাচ্ছে খুব সহজ প্রশ্ন ভুল অ্যান্সার হয়ে যায়। তাহলে এটা রেনাল এক্সক্রিশন হবে, অনেক সময় প্রথমটা মিস হইতে পারে কিন্তু এখানে। তাহলে হাইপারইউরেসিসের মোস্ট কমন কজ হচ্ছে ইম্পেয়ার্ড রেনাল এক্সক্রিশন অফ ইউরিক অ্যাসিড। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 60-year-old man presents to the emergency department with sudden onset of pain, swelling, and redness in his left knee. He reports no history of trauma but mentions a similar episodes affecting his right big toe several months ago. He has a history of hypertension and chronic kidney disease. Excellent. তো diagnosis হচ্ছে gout. তাহলে ওল্ড এজ এ মেল পেশেন্ট মোনাথেটসনে প্রেজেন্ট করছে, আর এর আগে তার একটা রাইট টোতে এই ধরনের হিস্ট্রি ছিল, পেশেন্ট হাইপারটেনশন আছে, সিকেডি আছে। তাহলে পেশেন্টের রিস্ক ফ্যাক্টর আছে, মোনাথেটিস আছে, বয়স্ক মেল পেশেন্ট, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার রাইট বিগ টোতে আগে মোনাথেটিস হয়েছে। তাহলে এই পেশেন্টটা আবার এখন প্রেজেন্ট করছে নিয়াথেটিস নিয়ে অ্যাকিউট অনসেট। তাহলে অ্যাকিউট অনসেট মোনোআর্থ্রাইটিস এই ধরনের ক্ষেত্রে এই তিনটা সিনারিও পরীক্ষা ঘুরে ফিরে রেগুলার আসবে। গাউট, সিউডো গাউট, তারপর হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, আর রেয়ার কিছু ক্ষেত্রে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস সিনারিও থাকতে পারে। আর ক্রনিক যদি
ক্রনিক মনো সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস একটা ইম্পর্টেন্ট হতে পারে। পেশেন্টের মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট যেটা এই যে বলছে যে তার সিমিলারিটি ছিল কয়েক মাস আগে কি রাইট বিগ টো ইনভলভমেন্ট ছিল সেক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল ফর গাউট। এই ধরনের পেশেন্ট পরবর্তীতে অন্য জয়েন্টে মনোআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। রিসপেক্ট ওয়ান তার সিকেডি আছে, হাইপারটেনশন আছে। তাহলে সিকেডি পেশেন্ট বা হাইপারটেনসিভ পেশেন্ট এদের ক্ষেত্রে গাউটের হওয়ার রিস্ক থাকে বেশি। সিউডো গাউট না কেন, কারণ হচ্ছে সিউডো গাউটের ক্ষেত্রে শুধু নি জয়েন্ট নিয়ে ইনভলভমেন্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে, তবে সিউডো গাউটের সাথে মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট বা ফার্স্ট বিগটোর যে আর্থ্রাইটিস হলে এটা মিলানো যায় না। সেকেন্ড হচ্ছে সিউডো গাউটের সিনারিও থাকলে সেক্ষেত্রে আন্ডারলাইং যে রিস্পেক্টগুলো থাকে সেগুলো এখানে নাই। সিউডো গাউটের ক্ষেত্রে আমরা আগে বলছিলাম কমন সিনারিও থাকে হিমোক্রোমাটোসিসের, অথবা অনেক সময় অস্টিওআর্থ্রাইটিসের সিনারিও থাকতে পারে। তাহলে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে ইউজুয়ালি সিউডো গাউটের সিনারিও থাকে। আর একটা যে এক্সিলেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই ক্ষেত্রে ইউজুয়ালি জয়েন্ট ইফিউশন থাকে এবং জয়েন্টগুলো অনেক বেশি সলিড থাকে। আর অনেক সময় আরো স্পেসিফিক ক্লোজার থাকলে সেক্ষেত্রে এক্সরে ফাইনিস দেওয়া থাকতে পারে, কন্ড্রোক্যালসিরোসিস আছে। তাহলে এই ধরনের মনোআর্থ্রাইটিস যে সিনারিওগুলো থাকে এগুলো আসলে সিঙ্গেল জয়েন্ট দিয়ে সরি সিঙ্গেল ডায়াগনোসিস এক্স্যাক্টলি বলা কঠিন। যেমন এটা চাইলে যদি সেপ্টিক আর্থ্রাইটিস বলে সেক্ষেত্রেও দ্বিমত করা কঠিন। সেপ্টিক আর্থ্রাইটিসও হইতে পারে, গাউট হইতে পারে, সিউডো গাউট হইতে পারে, সবগুলাই হইতে পারে। আমাদেরকে দেখতে হবে যে কোন সিঙ্গেল ডায়াগনোসিসে আমরা সবগুলো মানে সিনারিও সবগুলো লাইন বা সবগুলো যে প্রেজেন্টেশন সবগুলো মিলানো যাচ্ছে কোনটা দিয়ে। আদারওয়াইজ ডায়াগনোসিস যে কোনোটাই হইতে পারে। যে কারণে বলা হয়েছে যে অ্যাকুট মনোআর্থ্রাইটিস হলে আমাদেরকে অবশ্যই জয়েন্ট অ্যাসপেশন করে তারপরে শিওর হইতে হবে। পরীক্ষার জন্য এই ধরনের যেগুলো প্রশ্ন আসছে সেগুলো আমাদের দেখতে হবে যে তার ব্যাকগ্রাউন্ড সিনারিও রিস্ক ফ্যাক্টর সবগুলো কোনটাতে মিলতেছে। Which of the following is the next best step in his management? A 60-year-old man presents to medical outpatients with fever, headache, body aches, and weight loss of 6 kg over 3 months. On questioning, he tells of a recent onset of jaw pain while chewing food. Physical examination reveals normal temporal arteries. Fundus examination shows a pale swollen optic disc on the right side. And perimetry reveals an altitudinal field defect. Blood examination reveals mild non-hemolytic anemia, ESR 98, CRP বেশি, mildly elevated ELP. তাহলে বয়স্ক পেশেন্ট হেডেক নিয়ে প্রেজেন্ট করছে, সাথে জ পেন আছে। তারপরে পেশেন্টের অপটিক অ্যাট্রফি ফিচার্স আছে, মাইল্ড অ্যানিমিয়া আছে, ইএসআর সিআরপি গুলো বেশি। ডায়াগনোসিস আছে জয়েন্ট সেল আর্থ্রাইটিস। পেশেন্টের অপশন কি হবে? এই কোশ্চেন একটু কঠিন, অপশনগুলো মনে হয় সবই কাছাকাছি। তাহলে এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, তারপর দেওয়া হয়েছে এই ধরনের কোশ্চেনগুলো আসলে প্র্যাকটিস দরকার একটু। তাহলে এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ইমিডিয়েট টেম্পোরারি বায়োপসি অ্যান্ড কনকারেন্ট ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট। Immediate temporal artery biopsy to confirm the diagnosis and start treatment subsequently. Immediate treatment biopsy not needed. But treatment as soon as possible after biopsy. Schedule another visit 2 weeks to follow up on eye findings or ESR. তাহলে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বায়োপসি আর একটা হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে কোনটা আগে করব আর কোনটা পরে করব, নাকি একসাথে করব নাকি কোনটা একটা বাদ দিব? তাহলে এর আগে ক্লাসে আমরা কিন্তু বলছিলাম যে কয়েকটা সিনারিও আছে, যেমন সেপটিক আর্থ্রাইটিস, সেপসিস, তারপর জায়ান্ট সেল আর্থ্রাইটিস। এগুলো একই রকমের ম্যানেজমেন্ট না, আমাদেরকে একই সাথে ইনভেস্টিগেশন করতে হবে, একই সাথে ট্রিটমেন্টও করতে হবে। যেমন কোনো একটা পেশেন্ট সেপটিক আর্থ্রাইটিস আছে, তার একই সাথে জয়েন্ট অ্যাসপিরেশন করতে হবে, একই সাথে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে, কোনোটাই লেট করা যাবে না। সেপসিসে পেশেন্ট আসছে,
একই সাথে আমাদের সিবিসি, ব্লাড কালচার, এগুলো ইনভেস্টন, ল্যাকটেট, এগুলো সব পাঠিয়ে দিতে হবে, সাথে সাথে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। কোনোটার জন্য ওয়েট করা যাবে না। জায়ান্ট সেল আর্টারিসও ম্যানেজমেন্টে একই রকমের। তাহলে অ্যান্সার হচ্ছে ইমিডিয়েট টেম্পোরারি বায়োপসি অ্যান্ড কনকারেন্ট ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট। তাহলে এই ক্ষেত্রে বায়োপসি আমরা বাদ হইতে হবে না, বায়োপসি আমাদের করা লাগবে লং টার্ম ম্যানেজমেন্টের জন্য বা ডিজিজ কনফার্ম করার জন্য। আবার ইনভেস্টন করার জন্য আমাদের বায়োপসি ট্রিটমেন্ট দেরি করা যাবে না। তাহলে দুইটাই একই সাথে করতে হবে। আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় ইনভেস্টমেন্ট করতে দেরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট আগে শুরু করতে হবে। এই তিনটা কন্ডিশন মনে রাখতে হবে: সেপসিস, সেপ্টিক আর্থারাইটিস, জায়ান্ট সেল আর্টারাইটিস। হ্যাঁ, এইটা হচ্ছে ডিপেন্ড করবে। যদি এমন হয় যে কনকারেন্ট অপশন আছে, যে হ্যাঁ একই সাথে বায়োপসি করবো, ট্রিটমেন্টও শুরু করবো, তাহলে ওইটাই অ্যান্সার। আর যদি কোনো জায়গায় দেখা যায় যে বলছে যে এই অপশনটা নাই, বায়োপসি করার কথা পরে বলছে, তাহলে সেক্ষেত্রে আগে ট্রিটমেন্ট শুরু করে দেবো। এই তিনটা ক্ষেত্রে একই, মানে দুই ভাবে প্রশ্ন আসতে পারে কিন্তু, সেপসিস, সেপ্টিক আর্থারাইটিস, জায়ান্ট সেল আর্টারাইটিস। কয়েকটা এরকম প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ ইনভেস্টমেন্ট করতে একটু দেরি হবে, আমরা কি সেটার জন্য ওয়েট করবো না আগে ট্রিটমেন্ট দেবো। এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে। আর একটা আসতে পারে যে কনকারেন্টলি দুইটা করবো কিনা। যদি এই ধরনের অপশন থাকে যে দুইটা একসাথে করার অপশন আছে, ইনভেস্টমেন্টও পাঠিয়ে দেওয়া পসিবল, ট্রিটমেন্টও শুরু করা পসিবল, তাহলে সেটাই অ্যান্সার। আর যদি কোথাও বলে যে হ্যাঁ ইনভেস্টমেন্ট করতে একটু লেট হইতে পারে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। Which of the following is required to confirm a diagnosis of ankylosing spondylitis? এটা আমাদের সিনারিও পড়ার দরকার নেই। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসের জন্য কনফার্ম করার জন্য আমাদের কোন ইনভেস্টিগেশন লাগবে? এক্সিলেন্ট। তাহলে এটা অনেক সময় এই ছিল B27, অনেক সময় এখানে কনফিউশন হইতে পারে। বাট অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস কনফার্ম করার জন্য আমাদের অবশ্যই ইমেজিং এভিডেন্স লাগবে। সেটা হইতে পারে স্যাকুলাইটিস অন এক্স-রে অথবা এমআরআই। তাহলে এটা হচ্ছে মাস্ট ফর ডায়াগনোসিস অফ অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস। Which investigation would be most helpful in the management of this case? A 50-year-old diabetic woman with a history of osteoarthritis of her knees suddenly develops pain and swelling in her right knee. On examination, knee is red, hot, swollen, and very tender. এই প্রশ্নটা কিন্তু আগের প্রশ্নটার মতো অনেকটা, জায়ান্ট আর্টারিসের মতো। তাহলে এটা অ্যান্সার কি হবে? এক্সিলেন্ট। তাহলে এটা অ্যান্সার হচ্ছে জয়েন্ট অ্যাসপিরেশন, গ্রাম স্টেরেন কালচার, ব্লাড কালচার, অ্যান্ড স্টার্ট অ্যান্টিবায়োটিক্স। তাহলে এই এমসিকিউ প্রশ্নগুলো একটু খেয়াল করলে দেখা যাবে এগুলো প্যাটার্ন মোটামুটি একই রকম থাকে। তাহলে এই ধরনের যেগুলো অ্যাকুট কন্ডিশন, যেগুলোতে আর্জেন্ট ট্রিটমেন্ট লাগবে, সেগুলোর ক্ষেত্রে আমাদের ইনভেস্টন স্যাম্পল পাঠিয়ে দিতে হবে, ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে। এরকম আরও একটা অপশন সিনারিও আছে, সেটা হচ্ছে অ্যাড্রেনাল ক্রাইসিস। অ্যাড্রেনাল ক্রাইসিসের ক্ষেত্রে বলা হয় যে পেশেন্টের ইনিশিয়াল ইনভেস্টনগুলো পাঠিয়ে দিতে হবে, সাথে আইভি হাইড্রোকর্টিসন শুরু করে দিতে হবে। বাট কোনো ক্ষেত্রে যদি লেট হয় ইনভেস্টনের জন্য, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের জন্য এই ট্রিটমেন্ট শুরু করতে হবে, ওয়েট করা যাবে না। তাহলে এই ধরনের যেগুলো সিনারিও আছে, এগুলো একটু অপশন খেয়াল করে দেখতে হবে যে কোনোটা ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট একই সাথে আছে কিনা। যদি ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট একই সাথে থাকে, যে সেন্ড দ্য স্যাম্পলস ফর ইনভেস্টিগেশন অ্যান্ড স্টার্ট ট্রিটমেন্ট ইমিডিয়েটলি, এই ধরনের অপশন থাকলে সেটাই অ্যান্সার। আর এই ধরনের অপশন না থাকলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট যেটা থাকবে, ট্রিটমেন্টটা অপশন অ্যান্সার হবে। Which of the following is the most appropriate treatment for his gout in this situation? 43-year-old man who is known to be HIV positive is treated with a number of medications including diadenosine. He has recently suffered a third attack of gout in his first 5 months, which was managed with course of colchicine. His creatinine is normal as are his ALT, ALP. Usage is 620 millimole per liter. He is currently experiencing an acute gout attack. আচ্ছা, এইগুলো হচ্ছে যে একটু জাস্ট ঘুরাই ফিরে কোশ্চেন করা হয়। তাহলে পেশেন্ট হচ্ছে 3 বার গাউট অ্যাটাক হয়েছে, এইচআইভি পেশেন্ট।
তার অ্যালোপিনাল লাগবে অবশ্যই। বাট প্রশ্ন কি বলছে, হি ইজ কারেন্টলি এক্সপিরিয়েন্সিং অ্যান অ্যাকিউট গাউট অ্যাটাক, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ফর হিজ গাউট ইন দিস সিচুয়েশন। তার মানে এই পেশেন্ট এখন আসছে অ্যাকুট গাউট নিয়ে, অ্যাটাক নিয়ে, এই সিচুয়েশনে মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট কি হবে? বি, এক্সেলেন্ট। তাহলে এর অ্যান্সার আছে কলচিসিন। তাহলে একটা পেশেন্ট রিকারেন্ট গাউট অ্যাটাক যতবারই হোক তার ক্ষেত্রে অবশ্যই অ্যালোপিনাল লাগবে, যে 2 বা তার বেশি হয়। বাট যখন অ্যাকিউট অ্যাটাক নিয়ে আসবে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে কলচিসিন। তাহলে এই ধরনের প্রশ্নগুলো একটু আমাদের খেয়াল করে দেখা লাগবে যে প্রশ্নে আসলে কি চাইছে। যদি এই পেশেন্টে বলতো যে এই রিকারেন্ট অ্যাটাক প্রিভেন্ট করার জন্য কি লাগবে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার অ্যালোপিনাল। বাট যদি বলে হ্যাঁ অ্যাকিউট অ্যাটাক নিয়ে আসছে, এখন পেশেন্টের ট্রিটমেন্ট কি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট হবে কলচিসিন। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় ভুল বিষয়। প্রশ্ন দেখা যায় সহজ, অনেক সময় প্রশ্ন পড়া ঠিক মতো না পড়ার কারণে অ্যান্সার ভুল হয়ে যায়। Which one of the following antibiotics, if found positive, is thought to be most associated with increased antibodies? Which one of the following antibodies is found positive, if found positive, is thought to be most associated with increased risk of complete heart block in the newborn infant? তাহলে এটা খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এর আগে বেশ কয়েকবার এফসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে অ্যান্টিবডি পজিটিভ থাকলে সেক্ষেত্রে বাচ্চার হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক হওয়ার রিস্ক থাকে বেশি। Which one of the following tissues are most commonly affected in this condition? You are explaining the common manifestations of SLE to a 32-year-old woman who has been diagnosed with the disease. তাহলে SLE তে সবথেকে কমনলি কোন টিস্যু এফেক্টেড হয়? কিডনিস। এটা তো ডেভিডসনে SLE একদম প্রথমে লেখা আছে কিন্তু। SLE তো মোস্ট কমন ইনভলভমেন্ট হচ্ছে জয়েন্টস। এখন SLE ডেভিডসন যেখানে লেখা আছে একদম ফার্স্ট লাইনটা সম্ভবত এটা লেখা আছে যে মোস্ট কমনলি জয়েন্ট ইনভলভমেন্ট করে, আর সেকেন্ড মোস্ট কমন হচ্ছে স্কিন। What is the probable diagnosis? A 59-year-old chronic smoker with long-standing diabetes mellitus is admitted to hospital with a lung infection. He is found to have a grossly swollen and deformed right ankle with tingling and numbness in the area. তাহলে 59-year-old ডায়াবেটিস মেলাইটাস, তার একটা লাং ইনফেকশন আছে, আর grossly swollen and deformed ankle joint. আর সাথে কি আছে? টিংলিং নামনেস আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি আছে। তাহলে ডায়াগনোসিস কি হবে এখানে? এক্সেলেন্ট। চালকোটস জয়েন্ট। চালকোট জয়েন্টে যে কটা পরীক্ষার সিনারিও আসবে এগুলো দেখুন মোটামুটি সব একই রকমের। পেশেন্টের একটা পেরিফেরাল নিউরোপ্যাথির সিনারিও থাকে, ইউজুয়ালি ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট হইতে পারে, অথবা সিঙ্গোমাইলিয়ার পেশেন্ট, অথবা সিফিলিসের পেশেন্ট। এই ক্ষেত্রে পেশেন্টের সিমটমস থাকে খুব মিনিমাল, মানে পেশেন্টের কোনো পেইন নাও থাকতে পারে, থাকলেও মাইল্ড পেইন থাকবে। তাহলে মাইল্ড আর নো পেইন বা নো সিমটমস। বাট যখন এক্সামিনেশন করা হবে বা এক্স রে করা হবে তখন দেখা যাবে গ্রসলি ডিফর্ম জয়েন্ট। যদি ডায়াবেটিস মেলাইটাস সিফিলিস হয় এগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি লোয়ার লিম্বে জয়েন্টগুলো বেশি ইনভলভমেন্ট হয়, সিঙ্গোমাইল হলে আমাদের আপার লিম্বে বেশি ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে আপার লিম্ব জয়েন্টগুলোর গ্রস ডিফর্মিটি থাকতে পারে। এমআরসি পার্ট 1 এফসিএস পার্ট 1 এর জন্য খুবই কমন একটা সিনারিও, পেশেন্টের ডায়াবেটিস আছে বা সিঙ্গোমাইলিয়ার পেশেন্ট বা সিফিলিস বা কোনো নিউরোপ্যাথি পেশেন্ট, তার গ্রসলি জয়েন্ট ডিফর্মিটি আছে,
কিন্তু তেমন কোনো সিমটমস নেই, ডায়াগনোসিস হচ্ছে সার্কিট জয়েন্ট। আর পার্ট টু পরীক্ষা দিলে এই ধরনের একটা এক্সরে দিয়ে দিতে পারে জয়েন্টের। ইউজুয়ালি অ্যাঙ্কেল জয়েন্টের সিনারি সবচেয়ে বেশি থাকে, অ্যাঙ্কেল জয়েন্টের ট্রমা বেশি হয়, এখানে ডিফর্মিটি লো বেশি থাকে। বাট অনেক সময় সিঙ্গোমাইলার পেশেন্ট হলে অনেক সময় হ্যান্ডের এক্সরে দেওয়া থাকতে পারে। তো যদি দেখা যায় গ্রসে ডিফর্ম জয়েন্টগুলো, বোনসগুলো ভেঙেছে, গুঁড়া গুঁড়া টাইপ হয়ে গেছে, বাট পেশেন্ট তেমন কোনো সিমটমস নেই, তো সেই ক্ষেত্রে ডায়াগনোস হবে সার্কিট জয়েন্ট বা সার্কিট আর্থ্রোপ্যাথি যেটা বলি। A 42-year-old woman presents to the emergency department with symptoms of vasculitis with nausea, vomiting, deteriorating renal function monitored by her GP. Examination reveals blood pressure 155/82, pulse 80 and regular. Autoimmune skin reveals negative ANCA. Excellent. তাহলে ডায়াগনোসিস হচ্ছে পলিআর্টাইটিস নোডোসা। তাহলে ভাস্কুলাইটিস রিলেটেড যে কয়েকটা ডিজিজ আছে এর প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি লার্জ ভেসেল ভাস্কুলাইটিস চিন্তা করি তাহলে জায়ান্ট সেল আর্টারাইটিস, টাইকার্সাস আর্টারাইটিস, দুইটাই আজকে আমরা ডিসকাস করছি সিনারি কেমন থাকে। মিডিল ভেসেলসের মধ্যে আছে হচ্ছে কাওয়াসাকি ডিজিজ, এটা খুব একটা পরীক্ষা আসে না। আর একটা হচ্ছে পলিআর্টাইটিস নোডোসা। পলিআর্টাইটিস নোডোসা খুবই কমন। আর স্মল ভেসেল ভাস্কুলাইটিসের মধ্যে আসতে পারে একটা সানকা পজিটিভ ভাস্কুলাইটিস, যার মধ্যে যদি সিয়াঙ্কা পজিটিভ থাকে তাহলে গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস, পিয়াঙ্কা পজিটিভ থাকলে ইজিপিএ, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস। আর আঙ্কা নেগেটিভ ভাস্কুলাইটিস, আঙ্কা নেগেটিভ স্মল ভেসেল ভাস্কুলাইটিস এর মধ্যে আছে হেনোসন্ডেন পালপুরা, তারপর হচ্ছে আইজি ভাস্কুলাইটিস, আর এটা হচ্ছে ক্রায়োগ্লোবিউলিক ভাস্কুলাইটিস। এর প্রত্যেকটাই সিনারিও আসবে, কোনটা কিভাবে আসবে এটা একটু পড়ে দেখতে হবে। তাহলে প্যান এটা হচ্ছে আঙ্কা নেগেটিভ, আর এটা হচ্ছে মিডল ভেসেল ভাস্কুলাইটিস। লার্জ ভেসেল, মিডল ভেসেল, স্মল ভেসেল এগুলো ভাগ করার একটা ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো প্রেজেন্টেশন। যেমন লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, জায়ান্ট সেল এবং টাইকার্সাস আর্টারাইটিস। জায়ান্ট সেলের ক্ষেত্রে আমরা জানি ইউজুয়ালি হেডেক নিয়ে প্রেজেন্ট করে, যেহেতু এখানে টেম্পোরারি ইনভলভমেন্ট বেশি থাকে। আর টাইকার্সাস আর্টারাইটিস এই যে মেইনলি প্রেজেন্ট করছে কোঅ্যাক্টেশন অফ অ্যাওর্টালিক প্রেজেন্টেশন নিয়ে। আর মিডল ভেসেল ভাস্কুলাইটিস এগুলো ইউজুয়ালি প্রেজেন্ট করছে হাইপারটেনশন এন্ড রেনাল ইমপেয়ারমেন্ট নিয়ে। লার্জ এবং মিডিল এগুলোতে কিন্তু রেনাল ইনভলভমেন্ট খুব একটা কমন না। আর কাওয়াসাকিতে প্রেজেন্ট করা ইউজুয়ালি এমআই নিয়ে করোনারি একটা ইনভলভমেন্ট হয়। স্মল ভেসেল ভাস্কুলাইটিস এগুলা মেইনলি প্রেজেন্ট করা হচ্ছে লাং অ্যান্ড কিডনি ইনভলভমেন্ট নিয়ে। পলিআর্টাইটিস নোডোসে কিডনি ইনভলভমেন্ট হলো সেটা শুধু রেনাল ইমপেয়ারমেন্ট থাকে, কোনো গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে না, এটাই ইম্পর্টেন্ট। যদি কোনো পেশেন্টের গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকে বা লাংস ইনভলভমেন্ট থাকে সেক্ষেত্রে স্মল ভেসেল ভাস্কুলাইটিস হওয়ার পসিবিলিটি বেশি। এরপর আমরা দেখবো আঙ্কা পজিটিভ কিনা। আঙ্কা পজিটিভ হলে জিপিএ, জিপিএ বা এমপিএ তিনটা একটা যাবে। আর আঙ্কা নেগেটিভ হলে তখন আমরা ক্লিয়ারলি ভাস্কুলাইটিস, আইজিএ নেফ্রোপ্যাথি, আইজিএ ভাস্কুলাইটিস, হেন্ডারসনের পারপুরা এগুলোর দিকে যাবে। তাহলে ভাস্কুলাইটিসটা এটা আলাদা করে পড়া লাগবে, এখান থেকে প্রশ্ন আসবেই। A 35-year-old woman is diagnosed with systemic lupus erythematosus. What is the most common finding on blood testing that would be help in supporting a conclusion that she had active disease? Excellent. তাহলে অ্যান্সার হচ্ছে লো কমপ্লিমেন্ট লেভেল। অ্যাক্টিভ এসএলই ফিচার্স, এটা এর আগে পরীক্ষায় প্রশ্ন আসছে, একবার সম্মত এমসিকিউ আসছিল, সিঙ্গেল বেস্ট আসছে কিনা জানি না, তো এমসিকিউ আসছিল আগে। লো কমপ্লিমেন্ট লেভেল, সাইটোপেনিয়া, এগুলো সবই হচ্ছে যে অ্যাক্টিভ এসএলই ফিচার্স। From what is the most probably suffering? From what is she most probably suffering? A 50-year-old shopkeeper has plaques on the external surface of her upper limb, complaints of pain in her hands. On examination, there is telescoping deformity in both index fingers. The nail shows pitting and horizontal rigid. Excellent. এটা অ্যান্সার আছে আর্থ্রাইটিস মিউটিলেন্স। এটা থেকে খুব বেশি কিছু নেই, সেটা পুরাতন প্রশ্ন। A 30-year-old woman presents with severe scaly erythematous lesions all over her body. She has also developed swelling and severe pain in the distal interphalangeal joints. তাহলে psoriasis আছে, আর distal interphalangeal joint pain and swelling আছে। Given the diagnosis of psoriasis, what treatment is likely to be the most suitable for her?
এক্সেলেন্ট। তাহলে এটাও ডেভিডসনে আছে যে কোনো পেশেন্টের যদি সোরিয়াসিস থাকে সাথে জয়েন্ট পেইন থাকে তাহলে সেক্ষেত্রে ফার্স্ট চয়েস হচ্ছে মিথোট্রিক্সেট। শুধুমাত্র সোরিয়াসিস থাকলে সেটা ট্রিটমেন্ট ডিফারেন্ট। সোরিয়াসিস সাথে জয়েন্ট পেইন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে মিথোট্রিক্সেট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। A 27-year-old man presents with swelling and pain in the proximal interphalangeal joints of both hands. Both hands show ulnar deviation with pitting of the nails and onycholysis. এক্সেলেন্ট। তাহলে এই প্রশ্নটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে প্রথম দেখে। পেশেন্টের পিআইপি ইনভলভমেন্ট আছে, আলনার ডেভিয়েশন আছে। এটা দেখলে প্রথমে একটু রিমোটাইটিস মনে হতে পারে, বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের নেইল ইনভলভমেন্ট আছে, পেশেন্টের নেল পিটিং আছে, অনেকোলাইসিস আছে। ডেভিডসন দেখবেন যে সোরিয়াটিক আর্থ্রাইটিসের যে 5-6টা টাইপের প্রেজেন্টেশন আছে এর মধ্যে একটাতে বলা আছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস লাইন প্রেজেন্টেশন হতে পারে। ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে কি এখানে সোরিয়াসিস থাকবে সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে, অথবা নেল ইনভলভমেন্ট থাকবে। যদি এই ধরনের কোনো ফিচার্স থাকে তাহলে এটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। আরেকটা হতে পারে কি এখানে জয়েন্ট ইনভলভমেন্ট থাকলেও জয়েন্টগুলো ইউজুয়ালি গ্রসলি ডিফর্ম বা ডিস্ট্রাকশন থাকে না, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে থাকে। আর এক্সরে করলেও কিছু ফাইন্ডিংস পাওয়া যেতে পারে। বাট সবথেকে ইম্পর্টেন্ট ইনভলভমেন্ট যেটা সেটা হচ্ছে যদি পেশেন্টের স্কিন র্যাশ মানে সোরিয়াসিস থাকে অথবা নেল ইনভলভমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস হবে সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে এটা অ্যান্সার আছে সোরিয়াটিক আর্থ্রাইটিস। এখানে পিআইপি জয়েন্ট এবং সোয়েলিং দেখে এই আলনা ডিভিশন থেকে কনফিউজ হওয়া যাবে না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন ছিল। কারো কোনো প্রশ্ন আছে আজকে যেগুলো ডিসকাস করেছে সেগুলো থেকে? ওকে, আমাদের নেক্সট চ্যাপ্টার মনে হয় হেমাটোলজি পাচ্ছিল না। রিভিশন দিতে টাইম লাগবে স্বাভাবিক। রিভিশন দেওয়ার সময় কিছু টপিকস ই করতে হবে আর কি, মানে কমাইতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক শুধু সেগুলো পড়া লাগবে, আর যেগুলো কম ইম্পর্টেন্ট টপিক বা যে লাইনগুলো খুব একটা দরকার নেই সেগুলো আস্তে আস্তে কমাইতে হবে। সেকেন্ড হচ্ছে ডিজিগুলো স্পেসিফিক পড়তে হবে। ডিজিগুলোর থেকেই ইউজুয়ালি এমসিকিউ কম আসে, সো ডিজিগুলো একদম ডিটেলস পড়া দরকার নেই। মেইন মেইন যে ডিজিগুলো আছে সেখান থেকে আমাদের পড়তে হবে যেগুলো মেইন প্রেজেন্টেশন কি থাকে, ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, আর ডিফারেন্সিয়াল কি কি আসতে পারে, আর সেগুলো আমরা আলাদা করবো কিভাবে। আর এমসিকিউর জন্য আলাদা করে বক্সগুলো পড়তে হবে। আর সেকেন্ড হচ্ছে যে যেগুলো লেস ইম্পর্টেন্ট টপিক সেগুলো এখন থেকে আস্তে আস্তে পড়া কমাই দিতে হবে। পরীক্ষার 1 মাস বা 2 মাস আগে থেকে শুধুমাত্র যেগুলো মানে 3 স্টার 5 স্টার টেস্ট টপিক আছে এগুলো পড়তে হবে, যেগুলো লেস ইম্পর্টেন্ট এগুলো বাদ। আর পরীক্ষা যখন 1-2 সপ্তাহ বাদ থাকবে তখন হচ্ছে যে এগুলোর মধ্যে থেকে আরো বাছাই করে যেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে ফোকাস করতে হবে। কারণ পরীক্ষায় পাসটা ডিপেন্ড করবে হচ্ছে যে যেগুলো কমন টপিকস সেগুলো কতটা ভালো পারফরমেন্স সেটার উপরে। যেগুলো লেস কমন টপিকস বা যেগুলো আনকমন পরীক্ষা কম আসে বা অনেক বেশি ডিফিকাল্ট এগুলোকে পরীক্ষা পাস ডিপেন্ড করে না কখনোই। সেকেন্ড হচ্ছে ডিজিজগুলো থেকে খুব বেশি ডিটেলস পড়া দরকার নেই, ট্রিটমেন্ট থেকে খুব বেশি ডিটেলস দরকার নেই। যেগুলো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, যদি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কন্টিনিউটা কি দেবো এগুলাই। তারপর ডোজ টোজ তো নিয়ে এগুলো বেশি পড়া যাবে না। কিছু কিছু বক্স আছে ডেভিডসন অনেক বড় বড় বক্স যেগুলো থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসে না, ওইগুলো বেশি একটা পড়া যাবে না। তবে যদি কোনো বক্স থাকে যেগুলো মানে ইম্পর্টেন্ট বাট তারপর ডিফিকাল্ট সেগুলো যেগুলো রিভাইজ দিতে হবে। আর একটা হচ্ছে যে পুরাতন পড়াগুলো বিশেষ রিভাইজ দিতে হবে। আর যে টপিকগুলো আছে বুঝে পড়ার জিনিস যেমন এন্ডোক্রাইন আছে, তারপরে কার্ডিওলজি কিছু টপিকস আছে যেগুলো আসলে বারবার রিভাইজ দেওয়া দরকার নেই, পরীক্ষা আগে করে দেখে গেলে হবে, এগুলা খুব বেশি পড়া দরকার নেই। নিউরোলজিটা যদি একটু বুঝে পড়া যায় এগুলো বারবার রিভাইজ না দিলে সমস্যা নেই। রিভাইজ দিতে হবে বেশি যেগুলো হচ্ছে ভুলে যাওয়া যায়, মানে বেশি ভুল হয়, যেমন রিমোটোলজি থেকে অ্যান্টিবডি গুলা
এগুলো মনে রাখা কঠিন, এগুলো বারবার রিভাইজ দিতে হবে। তারপর হেমাটোলজি আছে, এগুলো বেশি রিভাইজ দিতে হবে। রেসপিরেটরি থেকে এগুলা, যেগুলো থেকে এমসিকিউ আসে সেগুলা। ডিজিজ থেকে যেগুলো এসবি আসে এগুলো ইউজুয়ালি বারবার রিভাইজ দেওয়া দরকার হয় না, এগুলো এমনিতে সহজে মনে থাকে। ইনফেকশাস ডিজিজ, ইনফেকশাস ডিজিজ একটা বড় অংশই কাভার হয়ে যায় হচ্ছে যে সিস্টেমিক চ্যাপ্টারগুলো দিয়ে। আর বাকি যেটা পড়বেন সেটা হচ্ছে এটা ভাগ করে নিতে হবে। যেমন ইনফেকশাস ডিজিজের মধ্যে আমাদের কি কি আছে, একটা হচ্ছে যে হয়ে গেল, একটা গ্রুপ হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ, তারপর হচ্ছে ভাইরাল, থার্ড হচ্ছে প্রোটোজোয়াল। এর মধ্যে সবথেকে বেশি আসে কোনগুলা, ব্যাকটেরিয়াল ডিজিজগুলো সবচেয়ে বেশি আসে। ব্যাকটেরিয়া ডিজিজগুলো থেকে যেমন স্টাফ দিয়ে প্রশ্ন থাকে কমনলি, রুসেলা, তারপর হচ্ছে টিবি, লেপ্রোসি, এগুলা থেকে আসে। এর মধ্যে একটা গ্রুপ আসে যে আপনার সিস্টেমিক ইনভলভমেন্ট, যেমন গ্যাস্ট্রোএন্টারাইটিস প্রেজেন্টেশন আছে কিভাবে আলাদা করবে, এটা একটা গ্রুপ। তারপরে রেসপিরেটরি ইনভলভমেন্ট আছে কিভাবে আলাদা করবে, এটা একটা গ্রুপ গেল। আর এই গ্রুপ গ্রুপ গ্রুপকে পড়তে হবে যে কোনটা কিভাবে প্রেজেন্টেশন আসে। আমরা যদি ব্যাকটেরিয়া ক্লাস করে চিন্তা করি তাহলে এখানে কি আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ মধ্যে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে স্টেফিলোকোকাস অরিয়াস, এপিডার্মিডিস আর সিট্রোগাস পায়োজেন্স। এগুলো কোনটাকে ডিজিজ করে কখন, এগুলো আমরা চিন্তা করব, মানে সিনারিও কেমন থাকবে, এগুলো পড়তে হবে। ট্রিটমেন্টের ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি আসতে পারে এগুলোর ক্ষেত্রে। এরপরে গ্রাম পজিটিভ ব্যাসিলাস, যেগুলা এর মধ্যে তো আছে কোনটা কোনটা, ক্লোস্ট্রিডিয়াম আছে, ব্যাসিলাস আছে। এখান থেকে অল্প কিছু প্রশ্ন আসে, ব্যাচেলার সিরিয়াসটা পড়া লাগবে, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, এগুলো প্রেজেন্টেশনটা পড়বো কোনটার কি ম্যানেজমেন্ট। গ্রাম নেগেটিভ যদি আমরা চিন্তা করি, গ্রাম নেগেটিভ থেকে তো তেমন আলাদা স্পেসিফিক প্রশ্ন আসে না, ওখান থেকে ইকোলাইট একটু পড়া লাগবে, সালমোনেলা, শিগেলা, কলেরা, এগুলো জাস্ট প্রেজেন্টেশন একটু পড়লে হবে। আর ইনফেকশন ডিজিজ খুব বেশি ডিটেলস পড়ার দরকার নেই, কারণ ইনফেকশন ডিজিজ একটা বড় অংশ যে সিস্টেমিক চ্যাপ্টার থেকে আসে। যেমন ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস সিনারিও থাকবে, নিউমোনিয়া সিনারিও থাকবে। তারপর আমরা যদি অন্য চ্যাপ্টার থেকে চিন্তা করি, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, তাহলে এগুলো হচ্ছে যে ওভারল্যাপিং আছে ইনফেকশন ডিজিজের সাথে সিস্টেমিক চ্যাপ্টার আছে, ইউজুয়ালি ওখান থেকে বেশি প্রশ্ন আসে। আর আমার নোটসগুলো যদি খেয়াল করেন, ওই নোটসগুলোতে ইনফেকশন চ্যাপ্টার দেখবেন মার্ক করা আছে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। আলাদা করে লেন্স টেন্স এগুলো পড়ে খুব বেশি লাভ হয় না। আর কিছু প্রশ্ন থাকবে আনকমন, এটা প্রত্যেক পরীক্ষায় থাকে, 5টা বা 10টা প্রশ্ন থাকবে যেটা আসলে কারোর পক্ষে পারা পসিবল না, যদি না কেউ এক্সট্রাঅর্ডিনারি মানে আগে থেকে প্রিপারেশন থাকে সেটা আলাদা কথা। এগুলো না পারলে সমস্যা হয় না, 5-6টা প্রশ্ন আপনাকে স্কিপ করাই লাগবে আর কি পরীক্ষায়। মেইনলি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সিস্টেমিক চ্যাপ্টারগুলো, যেমন হচ্ছে নিউরো, কার্ডিও, রেসপিরেটরি, এদিক হচ্ছে এন্ডোক্রাইন, রিউমাটোলজি। এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়লে ওই যে ইনফেকশাস ডিজিজ, তারপর বায়োস্ট্যাটিক্স, এই ধরনের কিছু চ্যাপ্টার আছে এগুলো একটু ডিফিকাল্ট, এগুলো সমস্যা হবে না। নেফ্রোলজি ইম্পর্টেন্ট, নেফ্রোর প্রশ্ন তো সিলেক্টিভ, প্রতিবার অল্প কিছু জায়গা থেকে প্রশ্ন আসে। নেফ্রো তো খুব বেশি পড়ার নেই, গ্লোমেরুলোনেফ্রাইটিস, একেআই, সিকেডি, এই তিনটা। আর ওই দিক থেকে আছে যে গ্লোমের এই কোলেস্ট্রল এমোলিউশন, এই কয়েকটা রিলেটেড প্রশ্ন, এর বাইরে তো খুব বেশি প্রশ্ন নেই। সব থেকে ঝামেলার পরীক্ষা হচ্ছে নিউরো আর কার্ডিও আর এন্ডোক্রাইন, এই তিনটা কভার করতে পারলে বাকিগুলো সমস্যা হবে না। নিউরো, কার্ডিও, এন্ডোক্রাইন, এই তিনটাতে খারাপ করলে পরীক্ষা খারাপ হয়ে যাবে। বায়োস্ট্যাটিক্স আমরা হচ্ছে এর পরে নিব হয়তো, আমাদের নেক্সট হয়তো কয়েকটা ক্লাস নেওয়া লাগবে। অঙ্কোলজি হয়তো আমরা কালকে নিব ইনশাল্লাহ। অঙ্কোলজি, জেনেটিক্স, ইমিউনোলজি, এই তিনটে ক্লাস নেওয়া হলে এরপর হয়তো বায়ো আমরা একটা ক্লাস নেবো, তারপর একটা সলভ ক্লাস নেবো, কোশ্চেন সলভ। এই ধরনের ছোট ছোট যে চ্যাপ্টারগুলো আছে এখান থেকে প্রশ্ন খুবই সিলেক্টেড আসে, এখান থেকে পড়াশোনা একটু খেয়াল করে পড়া লাগবে। যেমন যেসব চ্যাপ্টারগুলো ছোট চ্যাপ্টার, বায়োস্ট্যাটিস্টিক্স, সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, এখান থেকে দেখবেন যে 3টা বা 4টা কোশ্চেন আসছে একদম খুব কমন টপিক থেকে। মোটামুটি 5-6টা টপিকস পড়লে এখান থেকে 3-4টা কোশ্চেন চলে আসে।
বাকি যে 1-2টা কোশ্চেন এটা হচ্ছে পুরো চ্যাপ্টার পড়লেও কমন থাকে না, থাকলেও দেখা যায় একটা কমন আছে একটা কমন নাই। তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে যে কোনগুলো বেশি আসে। যেমন বায়োস্ট্যাটিস্টিক্স যেটা, এখান থেকে হচ্ছে আপনাদের ডাটা টাইপস, তারপর হচ্ছে সেন্সিটিভিটি, স্পেসিফিকিটি, আর দুইটা যেন ম্যাথ কি আসে, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু আর নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। এই কয়েকটা টপিকস দিলে দেখবেন এখান থেকে বুঝে বুঝে প্রশ্ন আসে। আর ওইদিকে আছে পি ভ্যালু, আর ডাটা প্রেজেন্টেশনের কয়েকটা টপিকস আছে, আর একটা আছে যেন কি একটা কার্ভ ছিল ভুলে গেল। এই 6টা বা 7টা টপিকস এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে। আর একটা বা দুইটা প্রশ্ন আসবে দেখবেন যে এটা সবাই সবকিছু পড়ে গিয়েও কমন পড়তেছে না, ওই একটা দুটো প্রশ্ন টেনশন করা দরকার নেই। নর্মাল ডিস্ট্রিবিউশন কাপ, পরীক্ষায় পাশের জন্য তো লাগবে 70%, বাকি 30% স্কিপ করা যায় চাইলে। মানে 70%-এর মধ্যে 70% তো অ্যান্সার করে আসলে পসিবল, মানে পাস হবে না। 80%-এর মতো পারা লাগবে। বাকি 10% যে ধরনের কিছু প্রশ্ন ভুল হবে, প্রশ্ন দেখতে গিয়ে ভুল হবে, অপশন দেখতে গিয়ে ভুল হবে, 80% আমাদের কাভার করতে হবে। বাকি 20% নিয়ে খুব বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই। এই 70% চেষ্টা করতে হবে বারবার রিভাইজ দিয়ে যেন এখান থেকে কোনোভাবে ভুল না হয়। 80% কাভার হবে হচ্ছে যেগুলো কমন টপিকস আছে, প্রত্যেক চ্যাপ্টারে দেখবেন যে কিছু জায়গা থেকে রেগুলার প্রশ্ন আসতেছে। আমরা তো চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু টপিকস বলবো যে কিভাবে ওখান থেকে দেখা যায়, অথবা নোটস গুলো দেখলেও খেয়াল করে দেখবেন যে যেগুলো ব্লু মার্ক করা আছে, আমার সবগুলো নোটসে কিছু লাইন আছে ব্লু মার্কস করা, কিছু আছে রেড মার্কস করা। এর মধ্যে যেগুলো ব্লু মার্কস করা, এগুলো তো প্রত্যেক বছরের কোশ্চেন তো আসলে কালেক্টর সম্ভব হয় না। যে কয়েক বছর প্রশ্ন দেখা আছে এর মধ্যে দেখবেন যে ওই জায়গা থেকে রেগুলার প্রশ্ন আসতেছে, এবং এই প্রশ্নগুলো সবসময় কমন থাকে। এই প্রশ্নগুলো পারলে ওখান থেকে পাস হয়ে যায়। সমস্যা হলে এগুলোই পরীক্ষা লেগে ভুল হয়ে যায়, কারণ বারবার রিভাইজ না দেওয়া হলে প্লাস যেগুলো কঠিন টপিকস, আনকমন টপিকস, এগুলো না অনেক বেশি পেড়া নেওয়া হয়, পরে দেখা যায় সহজে ভুলে গেছে। মানে এখন থেকে রিভাইজ দেওয়ার সময় এগুলোর জন্য কোনোভাবে ভুল না হয়, যেগুলো ব্লু কালার দিয়ে হাইলাইট করা আছে যে টপিকস গুলো বা লাইন গুলা, এগুলো থেকে মনে একটু শিওর থাকেন যে প্রশ্ন আসবে, প্রতিবারই আসে, সামনে পরীক্ষাগুলো তো আসবে। Okay. আচ্ছা, এটা তো নতুন যে চ্যাপ্টার গুলো করবো এগুলোতে দিয়ে দিচ্ছি, কিন্তু আগেগুলো তো আর এডিট করা এখন আসলে পসিবল না। নোটসে দেওয়া আছে একদম প্রথমেই, যে বইগুলো দেওয়া আছে ওখানে একটু দেখাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমরা যেটা আজকে কি ডিসকাস করলাম, রিমোটোলজি। রিমোটোলজি 5 নম্বর যে পার্টটা সেটা যদি খেয়াল করে দেখেন, এখানে এসএলই, সিস্টেম স্ক্লেরোসিস, মিক্সড কানেক্টিভ ডিজিজ, পলিমাইসেটিস, নাউরোমাইসিটিস, এগুলো থেকে দেখেন প্রতিবার প্রশ্ন আসছে। এখানে আমি কয়েকটা জাস্ট তুলে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়, বাট এগুলো থেকে রেগুলারই প্রশ্ন আসে। এই ধরনের টপিকগুলো মিস দিলে এখান থেকে আসলে পরীক্ষায় খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখানে দেখেন 22, 23, 24, 20 প্রতি বছর প্রশ্ন আসছে। আপনাদের সমস্যা কি দেখা যাচ্ছে এই টপিকগুলো বাদ দিয়ে অনেকে যে বাকি যে টপিকগুলো আছে এগুলো নিয়ে অনেক বেশি টেনশন করে বা বেশি পড়াশোনা করে, বাট ওখান থেকে প্রশ্ন আসে না তো, আসলে খুবই রেয়ার। এখানে যেগুলো আলাদা করে হাইলাইট করা আছে, যেমন এসএল ইনভেস্টিগেশন আমরা যেটা পড়লাম, অ্যাক্টিভ এসএল ফিচার্স আলাদা করে বলা আছে। দেখেন 3টা জিনিস, সি3 লো থাকে, আর আদার টিপিক্যাল ফিচার্স কি কি, রেজ ডিএসআর, লিউকোপেনিয়া, লিম্ফোপেনিয়া, অ্যানিমিয়া, হিমোলাইটিকেমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া। এটা জানো এই বিষয়ে একবার প্রশ্ন আসছিল আমাদের আগের বার বা আমাদের সময় সম্ভবত এটা প্রশ্ন আসছিল। প্রশ্ন যেগুলো থেকে আসবে, সামনের বার প্রশ্ন আসলো এখান থেকে প্রশ্ন আসবে। মোস্ট সেন্সিটিভ, মোস্ট স্পেসিফিক, আর একটু এসএলই ফিচার্স, এর বাইরে বাকি কোনো ইনভেস্টিগেশন থেকে কোনো প্রশ্ন আসছে না এখান থেকে। আর একটা আছে যে সিআরপি ইজ ওপেন নর্মাল ইন অ্যাক্টিভ এসএলই, সিআরপি যদি বেশি থাকে ইন্ডিকেট করে কি সেলসাইটিস কোএক্সিস্টিং ইনফেকশন। এই 5টা লাইন থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, এর বাইরে বাকি লাইন নিয়ে পড়ে থাকার কোনো দরকার নেই। এরপরে যদি বাকি এসে দেখেন, এই যে ট্রিটমেন্টের মধ্যে সাইক্লোফসফামাইড থেকে রেগুলার প্রশ্ন আসে, সাইক্লোফসফামাইড অ্যাডভার্স ইফেক্ট কি, কিভাবে ম্যানেজ করবো। সিস্টেম স্কুলোসিস থেকে, এটা তো আজ মানে প্রত্যেক দিনই আমরা একটা প্রশ্ন ডিসকাস করি, এটা থেকে ভুল হয়ে যায় প্রতিদিনই। এটা আমি একদিন বলছিলাম কিন্তু এটা প্রথমে লেখা আছে, এই যে
লিমিটেড কিউটেনিয়াস, ডিফিউজ কিউটেনিয়াস, এখান থেকে এই দুইটা তিনটে প্রশ্ন আসে। কোন অ্যান্টিবডি পজিটিভ থাকে, কোনটাতে কি কমপ্লেক্সন চাই। তাহলে লিমিটেড ক্ষেত্রে পালমোনারি হাইপারটেনশন, ডিফিউজের ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, হাইপারটেনশনাল ক্রাইসিস। অ্যান্টিবডি এখানে অ্যান্টিসেন্ট্রোমিয়ার, এখানে হচ্ছে টোপোয়াইসিনাস 1 বা আরএনপি অ্যান্টিবডি। এগুলো প্রত্যেক চ্যাপ্টার মানে গুছাই লেখা আছে আর কি, জাস্ট পড়লে আশা করা এখান থেকে মিস হবে না। আর এক্সাম নাইট টপিক বলতে এটা আসলে আলাদা করে বলা কঠিন, কারণ কোনটা কখন পরীক্ষা পড়বে। ইম্পর্টেন্ট হচ্ছে কোনগুলো যেগুলো আসতেছে, যেগুলো যেগুলো আসছে সেগুলো আলাদা করে ব্লু মার্ক করা আছে। আর ইন্ডেক্স এরপরে থেকে আমি ইন্ডেক্সও দিয়ে দেবো ইনশাল্লাহ। এগুলো একটু খেয়াল করে রিভাইজ দেওয়ার সময় যদি খেয়াল করে দেখেন তাহলে এগুলো আশা করা যায় কভার হয়ে যাবে। এখানে একটা সমস্যা আছে যে এখানে লিখে দেওয়া নেই আর কি, যেগুলো হচ্ছে ব্লু মার্ক করা এগুলো হচ্ছে যে আগে পরীক্ষায় আসছে এবং প্রতিবারই পরীক্ষা সেগুলা। আর রেড মার্ক করাগুলো হচ্ছে যেগুলো আসে না কিন্তু এগুলো থেকে পরীক্ষা আসার মতো। আর যেগুলো ব্ল্যাক কালার লেখা এগুলো সেক্সটা আর কি। এখন রিভাইজ দেওয়ার সময় যেটা ইম্পর্টেন্ট, যদি টাইম বেশি থাকে তাহলে সবগুলাই দিবেন, টাইম যদি কম থাকে তাহলে রেড গুলা আর ব্লু মার্ক গুলো দেখতে হবে। আর পরীক্ষা আগে যাতে শুধু ব্লু মার্ক গুলো অবশ্যই পড়বেন আর কি। এটা প্রত্যেক চ্যাপ্টারে করা আছে, মার্ক করে আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত ডিসকাশন থাক, আপনারা পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ।